তার বিহীন যন্ত্রটি বেজেই চলেছে। ভাইব্রেশনে আছে বলে কেউ বিরক্তিকর ভাব দেখানোর সুযোগ পাচ্ছে না। মিটিং শেষ হল, সময় পেরিয়েছে, বেরিয়ে পড়েছে সকলে। হাতের কাজ শেষ করার এখনও অনেকটা সময় বাকি। অফিসের দেয়াল ঘড়িটির দিকে চোখ যেতেই দেখে সন্ধ্যা 7টা। ঘাড়ের পাশটা টনটন করছে। ড্রয়ার খুলে ব্যথানাশক জেলটা খুঁজতে গিয়ে মনে পড়ল পরশুদিন তরিকুল সাহেব নিয়ে গিয়েছেন, হয়তো ফেরত দিতে ভুলে গিয়েছেন। এভাবেই সবাই আপন মনে করে সব নিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনে আঙুল ছোয়াল। গুনে গুনে 7টা মিসড কল। 1 নম্বর থেকে। ফোনটা হাতে নিয়েও রেখে দিলেন। আজ বোধ হয় আর কাজ হবে না। অফিসে আছে শুধু মতি চাচা। উনিও চলে যাবেন। তার ধারণা মাঝে মাঝে ম্যানেজার সাবের চা খেতে ইচ্ছে করতে পারে কাজের ফাঁকে, বানাতে পারবে না তখন তিনি, তাই সে থেকে যায়। মানুষটাকে বেশ আপন লাগে। ল্যাপটপটা শাটডাউন করে ব্যাগে পুরে কাঁধে নিল। মতি চাচা ফোকলা দাঁতের পাটটি বের করে হেসে বললেন, ম্যানেজার সাব কাম শেষ আপনার? মুচকি হেসে মানুষটা বলল, চাচা কাজের কি আর শেষ আছে? আপনি এতক্ষণ না থাকলেও পারেন। আপনি একলা একলা কাম করেন। মাঝে মধ্যে ক্লান্ত হইলে তো চা খাইবার মন চায়, তখন কই পাইবেন যদি আমি না থাহি? হাসতে হাসতে অফিস থেকে বের হলেন দুজন। ম্যানেজার সাহেব মাথা নেড়ে বলল, আমি শুধু আপনার হাতের চাটাই পাই। বাড়িতে ওই সুযোগ হয় না। বাদ দেন ওসব। চাচি কেমন আছেন? দাঁত কেলিয়ে মতি চাচা লজ্জা পেয়ে বললেন, যে ভালা আছে তবে মাঝে সাঝে বাইচ্চা গো লাহান যে ধৈরা বইয়া থাহে। লিফট থেকে বের হয়ে মৃদু হেসে প্রশ্ন করল, কি নিয়ে জেদ ধরে চাচি? তারে নাকি ফুচকা খাওয়াইবার লইয়া যাইতাম নদীর পারে। তো লইয়া যাই ছেমরি খুশি অয়। এখনও বউকে কত্ত ভালোবাসে। তার কাছে গিন্নি যে আদরের, ভাষা প্রকাশেই স্পষ্ট। হো হো করে হেসে উঠলেন ম্যানেজার সাহেব। পকেট থেকে 1000 টাকার নোট বের করে এগিয়ে দিয়ে বললেন, কাল তো সরকারি ছুটি। চাচিরে নিয়ে আরেকবার নদীর পার ঘুরে ফুচকা খাওয়াবেন, তার পছন্দের কাজগুলো করবেন। মতি মিয়া হাসে, এই মানুষটা অফিসের অন্য স্যারদের থেকে উত্তম। হেসে হেসে কথা বলে, রাগের লেশমাত্র পাওয়া যাবে না বলে ধারণা করা যায়। কাজে কর্মেও মানুষটা সৎ। 1 টাকা ঘুষ অফিসে কোনো দিন খায়নি। পিছে লাগার শত্রুরও অভাব নেই। অফিসের কিছু মালিক তারে খুব পছন্দ করে, আবার কিছু মালিক তার চাকরি খেতে বসে আছে। মানুষটার একটাই দোষ, প্রতিবাদ করে খুব কম। কেউ তার মাথায় কাঁঠাল ভেঙ্গে খেলেও বলবে, সাবধানে খাও, হাতে যেন কষ না লাগে। এই প্রকৃতির মানুষজন বেশ বোকা হয়। এদের বুদ্ধি কম থাকে বলে ধারণা অফিসের লোকজনের। অফিসের গাড়ি ছেড়েছে 6টায়। ধরতে না পারাটাই স্বাভাবিক। বাকিরা তো আর বসে নেই। রিকশা দিয়ে সোজা বাসস্ট্যান্ডে এসে তরঙ্গ বাসে উঠে। বাসে উঠার আলাদাই একটা মজা আছে। কত জাতের, কত স্বভাবের মানুষের দেখা হয়। মানুষের জনজীবন, জীবিকার তাগিদও ভিন্ন। জোরে ব্রেক কষল বাস। মুখ দিয়ে বাজে শব্দ বের হতে গিয়েও আটকে নিল। বাসে একজন গর্ভবতী মহিলা দাঁড়িয়ে আছেন সামনে। জায়গা ছাড়তে নারাজ সবাই। মানবতা হারিয়েছে বহু আগে। তবে দয়া করে হলেও অসুস্থ নারীকে বসতে দেয়া এক ধরনের স্বভাবের কাজ। এ যুগে এসে মানবতা শব্দটি বিলুপ্ত প্রায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কয়েকজন স্টপেজ নেমে পড়েছে। বসার জায়গা হয়েছে। গর্ভবতী মহিলাটিকে বসার সুযোগ করে দিয়েছে পাশের মহিলা। বাকিরা তা দেখে হালকা হাসলেন। বিবেকবোধের এমন আকাল যে এরা খুশি হয়েছে মহিলা বসতে পারার জন্য নয়, বরং মহিলা দাঁড়িয়ে থাকলে হয়তো অন্য কেউ তাদের সিট ছাড়তে বলতে পারে সেই জন্য। নির্দিষ্ট গন্তব্যে বাস থামতেই নেমে পড়লেন। ঔষধ দোকানে ঢুকে বাবা মায়ের প্রয়োজনীয় ঔষধ নিয়ে নিলেন। সুপার শপে ঢুকে ছোট বোনদের প্র্যাকটিক্যাল খাতা, ভাগ্নির জন্য নতুন পুতুল সব নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:50। একটি দিন কিভাবে হারিয়ে যায় জীবন থেকে। বাসার সিঁড়ি দিয়ে উঠতে যাবে, পেছনের দিক থেকে ডাক দিল কেয়ারটেকার, ছাড়, লিফটে দিয়া যান। মানুষটা হেসে জবাব দিলেন, শরীর চর্চা হবে ফজল মিয়া। ফজল মিয়া ভাবে এই মানুষটা একদম বোকা। টাকা দিয়া সার্ভিস চার্জ দেয় তবুও লিফটে উঠে না। সিঁড়িতেই দেখা বাড়িওয়ালার। সালাম দিতেই বাড়িওয়ালা বলে উঠল, জাবির এই মাসের ভাড়াটা? জি আঙ্কেল, দিয়ে দিব 2-1 দিনের মধ্যে। ঠিক আছে, বুঝই তো আমার অবস্থা। জি আঙ্কেল। বাড়িওয়ালা পাশকা তারা চিহ্নটিয়ে যেতেই পূর্বের জায়গায় দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। মধ্যবিত্তের সংসারে সব মিলিয়ে গুছিয়ে উঠার কষ্ট মানুষের অগোচরে থেকে যায়। নিজের উপর মাঝে মাঝে মায়া হয়।
বাসার সামনে কলিং বেল চাপতেই দরজা খুলে দেয়ার জন্য দৌড়ে এলো দুই যমজ বোন ও ভাগ্নি। আদো আদো কথা বলে 4 বছরের ভাগ্নিটা আগামী বছর স্কুলে পাঠাবে। বোন বলেছে দায়িত্ব মামারই নিতে হবে। সে হাসে আর ভাবে সবার যখন নিতে পারছি ইনশা আল্লাহ এই ছোট্ট পরীর নিতে পারব। ভাগ্নিকে দেখে হাস্যমুখে কোলে তুলে নিয়ে বোনদের হাতে বাকি জিনিস দিয়ে বলল, যার যার জিনিস বুঝে নাও। দু বোন সোফায় বসে নিজেদের বই খাতা বের করছে। রুম থেকে মা এবং আরেক বোন এলো। সোফায় বসে মায়ের দিকে ঔষধের ব্যাগটা দিয়ে বলল, দেখো তো আম্মা সব ঔষধ ঠিক আছে কিনা, কিছু বাদ গেলে জানাও। রোজিনা বেগম চেক করে বললেন, ঠিক আছে বাবা। বড় মেয়ের দিকে তাকিয়ে বললেন, সাবরিনা তোর ভাইয়ারে এক গ্লাস লেবুর শরবত বানায় দে, গরমের মধ্যে ভালো লাগবে। সাবরিনা বিরক্ত হয়ে বলল, দাঁড়াও মা দিচ্ছি। ভাইয়া টাকার ব্যবস্থা কি হলো? জাবির চিন্তিত অক্ষিতে বোনের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। অল্প টাকার ব্যাপার না তো, বেশ কয়েক লাখ। টানা পোড়েনের সংসারে এত টাকা কিভাবে জোগাড় হবে? যে বেতন পায় তাতে বাসা ভাড়া, বাবার ডায়ালাইসিস, ছোট বোনদের কলেজের বেতন, ছোট ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিয়েও হয় না। এখন নতুন করে এই বোন শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে রাগ করে। স্বামীকে বিদেশ পাঠানোর টাকা বাবার বাড়ি থেকে নিয়ে যাবে এ যেন তার প্রতিজ্ঞা। জাবির বোনের মেয়েকে সোফায় বসিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দেখছি, জোগাড় হলে জানাবো। পেছনে বোন হাহুতাশ করছে বুঝাই যাচ্ছে। সাদা মাটা কামরাতে এসে কাঁধ থেকে ল্যাপটপের ব্যাগটা নামিয়ে আরাম কেদারায় বসল। ফোন হাতে মিশর কল আসা কলটিতে চাপ দিল। ও পাশ থেকে ভেসে আসে রেকর্ডের নারী কণ্ঠস্বর, কলটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন, ধন্যবাদ। দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট ট্রাউজার হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফোনে রিংয়ের আওয়াজ কানে আসছে। গোসল সেরে বের হতেই পুনরায় রিঙ্গিং। রিসিভ করতেই গালি ভেসে এলো, সাতারা চিহ্ন লা হারা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন দা। সারাটা দিন ফোন দিয়ে যাচ্ছি অথচ পাত্তা পাচ্ছি না। মানুষ লাগে না আমাকে তোর, নাকি আমাকে ও লিস্ট থেকে ডিলিট করেছিস জানো তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন র। জাবির ইস্ত হেসে জানালো, আছে কে তোরা ছাড়া। অফিসের কাজের চাপে ফোন ধরার সুযোগ হয়নি। মাত্র বসলাম বাসায় এখন। একটা খবর দেয়ার জন্য ফোন দিয়েছিলাম। ও পাশ থেকে আকস্মাৎ হুমকি ধামকি দেয়া মানবটা নিস্তব্ধতাকে বরণ করে নিল। জাবির কিছুটা চিন্তিত স্বরে বলল, তাইফ, কোনো সমস্যা? কিভাবে বলবো বুঝতে পারছি না। যেভাবে কথা বলার সময় আগে পিছে বাংলা গালি দিয়ে শুরু থেকে শেষ করিস সেভাবেই না হয় বল। তাইফ দম ছেড়ে বলে, রঞ্জনা দেশে ফিরছে আগামীকাল, বুধবারে রিইউনিয়নে আসবে। স্তব্ধতা দুপাশে। মনে হলো যেন উষ্ণ বিতিকিচ্ছিরি আবহাওয়ায় হঠাৎ এক রাশ বরফ ঢেলে দিয়েছে মানবকুলের উপর যাতে করে পরিস্থিতি জমে যায়। এবং এই বরফ শীতলতা প্রশান্তির নয় বরং তিক্ত অনুভূতির। এই পরিস্থিতি সামলানো বড্ড কঠিন। জাবির হঠাৎ হেসে বলে, আচ্ছা শুনে খুশি হলাম, এতে ঘাতারা চিহ্ন বরানোর কি আছে খোলাসা কর। তাইফ কিছুটা বিচলিত ছিল ব্যাপারখানা নিয়ে। জাবিরের গলা শুনে পুরোপুরি বিব্রতবোধ করছে। করবে নাই বা কেন? রঞ্জনার কথা বলার পরও মানুষটা স্বাভাবিক ভাবুক স্বরে প্রশ্ন করল, যাবি বুধবার? ক্ষুধা তারা চিহ্ন রে গেল এত সহজে। বেড সাইড টেবিলের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে গলা ভিজিয়ে জানাল, নতুন রিক্রুটমেন্ট শুরু হয়েছে অফিসে। আমার অ্যাসিস্ট্যান্ট চলে গিয়েছে তাইফ। এত সব ঝামেলা ম্যানেজ করে বাইরে রাত পার করতে গেলে ঝামেলা পোহাতে হবে। এছাড়া বাসায় এতগুলো মেয়ে থাকে, নিরাপত্তার ব্যাপারও তো আছে বল। এসবই ভাব তুই। জীবনটাকে তো নষ্ট করলি এই পরিবার, ভাই বোন করে। বোনকে বিয়ে দেয়ার জন্য তোর বিয়ে আটকে গেল। তোর ঘরের মানুষ বাড়িতে ছেলের বউ আনেনি যদি তাদের খরচের ভাগ হয়। অথচ ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে সেই খবর রাখে না। এসব প্যান প্যান বন্ধ কর। যে যার মতো ভালো আছে থাকুক। আমি এমনিতেও বিয়ে করব না। বিয়ে করলেই দায়িত্ব। যাকে নিয়ে আসব তার হক আদায়ও হিমশিম খেতে হবে। যে বেতন পাই ওই বেতনে সংসার চালাতে পারি না আবার বউ। যে ডিজিটের স্যালারি তুমি পাও ওইটা অনেকে চোখেও দেখে না। কিন্তু তোমার ভাই বোনের তো আহ্লাদের শেষ নাই। ভাইটাও তো পারে বড় ভাইটারে সাহায্য করে। রাস্তায় রাস্তায় বন্ধুদের সাথে আড্ডা, ফান ট্রিপ উফ তার লাক্সারি লাইফ দেখলে মাঝে মাঝে মন চায় ঠাটিয়ে চতারা চিহ্নরাই। বড় ভাই অফিসে খাইটা মতারা চিহ্নরে আর ছোটগুলো বিন্দাস জীবন যাপন করে। কোম্পানির এই সুবিধা এমন একজন ম্যানেজার কয়জন পায় বল।
একসাথে প্রোডাকশন ও দেখে আবার টিম লিডও। ভালো তো, আমার অভিজ্ঞতা হচ্ছে। সাতারা চিহ্ন লাবে হা আ, সতারা চিহ্ন রম নাই তোর, ওটাই বোধ হয় কমরে। তাইফ রাগ করে কল কেটে কিছু অশোভন গালি দিল। নিজের উপরই রাগ হচ্ছে কেন এই রাম ছাগলকে বুঝাতে গেল। নিজের ভালো যে বোঝে না তাকে বোঝাতে যাওয়া এর চেয়ে বড় বোকামি। কাঁধে শারমিনের হাতের ছোঁয়া পেয়ে সেদিকে ফিরল। জাবিরের সাথে কথা বলার এক পর্যায়ে খানিকটা রেগে কথা বলে তাইফ। 6 মাসের অন্তঃসত্ত্বা শারমিন শোয়া থেকে উঠে আসে বারান্দায় স্বামীর গলার আওয়াজ পেয়ে। চুপটি মেয়ে তারা চিহ্নরের পেছনে দাঁড়িয়েছিল। যদি ওর কারণে কথার ব্যাঘাত ঘটে। কথার মূল বিষয় জানা আছে। জাবির ভাইয়ের বিয়ে নিয়ে কথা অথবা রঞ্জনার দিকে নিয়ে। তাইফ শারমিনের হাতে হাত রেখে হতাশ গলায় বলল, জানো শারমিন, হাদারাম অনেক দেখেছি, রাম ছাগলও অনেক দেখেছি, কিন্তু এমন বলদ ছাগলের নাম ডুবানো পাবলিক দেখিনি। ছাগলও ওরে দাম দেবে না তার নাম ডুবানোর জন্য। ওরে গালি দিলে গালি ও লজ্জা পাবে। আজও পারলে না রাজি করাতে, গো ধরে বসে আছে বিয়ে করবে না। এদিকে রঞ্জনা আসছে শুনে রিইউনিয়নে ও যাবে না। না বললেই পারতে, যদি না জেনে প্রোগ্রামে যায়, সিন ক্রিয়েট করবে আমার সাথে সেদিন, এর চেয়ে জানিয়ে রাখলাম। মন চাইলে যাক, না চাইলে না যাক। থাক, জোর করো না মানুষটাকে। রঞ্জনা দি আবার কেন আসছে দেশে? সব তো নষ্ট করেই দিয়েছিল। জানি না, তবে ওর এবারের উদ্দেশ্য ভালো না। কি করে বুঝলে? ফোন দিয়ে শাকিলকে নাকি বলেছে জাবিরের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শারমিন তাইফের দিকে তাকিয়ে বলল, আমি ওর এবারের সব প্ল্যান বানচাল করব, দেখে নিও। মানুষটা ছোট বোনের মতো আগলে রেখেছিল আমাকে। যে পরিমাণ কষ্ট আমার ভাইটা পেয়েছে, ওকে ঠিক ততটা কষ্ট দিয়ে ফেরত পাঠাবো ওর রাজপ্রাসাদে। শেষবার ভাইকে বলেছিল না, ইউ ক্যান নট এফোর্ড মাই লাক্সারি। কথাটা আমার এখনও কানে বাজে। ভাইয়ের অবস্থা তখন কেমন ছিল ভাবো। তাইফ চিন্তিত গলায় বলল, শারমিন, ওই জাবির আর এত বছর পরের জাবির দুটোর মাঝে আসমান জমিন ফারাক। অনুভূতি কবর দিয়েছে ও। এত এত আলোচনার পরও সামান্য একটা সিদ্ধান্তে আসতে পারছে না 5 জন। আসবে কি করে? এক এক জনের মতামত এক এক ধাঁচের। 5 বন্ধুর একটা ছোট্ট দল। 3 জন মেয়ে 2 জন ছেলে, রোশনি, তানিশা, কথা, ওয়াসি এবং মজিদ। ওয়াসি ও তানিশা চাচ্ছে রিসার্চের প্রেক্ষাপট বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থা নিয়ে হওয়া চাই। অন্যদিকে মাজিদের মন টানছে ফিলোসফির দিকে। বাকি রইল রোশনি ও কথা। কথার সবকিছুতেই মতো আছে। বন্ধুদের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। কিন্তু রোশনি বিপরীত। তার চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। বাবা ভালোবেসে নাম রেখেছে অপরাজিতা রোশনি। পিতার কাছে কন্যা সেরা। প্রথম যেদিন বিশ্ববিদ্যালয়ে পা রাখে বন্ধুরা নামেই মুগ্ধ। যদিও সবাই রোশনি ডাকতে ভালোবাসে, তবে নিজেকে অপরাজিতা নামে পরিচয় করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কন্যা। বন্ধুদের বিষয় পছন্দে এমন তাল বেতাল অবস্থা দেখে ধৈর্য হারিয়ে উঠে দাঁড়ায়। ক্লেশ মিশ্রিত স্বরে জানান দিল, আমি গেলাম মোস্তাফিজ স্যারের কাছে। ভালো কিছু পরামর্শ নিশ্চিত পাব। যেভাবে এখানে চাল শুরু হয়েছে, খানিক বাদে থিসিসের ইচ্ছে তুঙ্গে উঠবে। কাঁধে ব্যাগ নিয়ে পথ ধরল স্যারের অফিসের দিকে। মোস্তাফিজ স্যারের কৃতিত্বের কথা জানে না এমন মানুষ খুব কম। মাটির মানুষের উৎকৃষ্ট উদাহরণ তিনি। অতি সাধারণ জীবন যাপন তার। সাদা মাটা মানুষটার মধ্যে এত জ্ঞান লুকিয়ে আছে, ওনার সাথে কথা বলে সহজে বোঝার উপায় নেই। 3য় বর্ষে স্যারের একটি কাজে সামান্য সাহায্য করার সুযোগ হয়েছিল। তখন থেকেই প্রকৃত রূপে শেখা শুরু, ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। স্যার আসব, সাদা সিধে মানুষটা কি যেন একটা লেখাতে ব্যস্ত। ছাত্রছাত্রীদের দেখে মনোযোগ সরিয়ে মাথা তুলল। চশমাটা সঠিকভাবে লাগিয়ে এক পেশি হাসি দিয়ে সম্মতি দিলেন। আরেহ তোমরা যে, এসো এসো, বসো। 5 জনই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল। প্রফেসর বসার অনুমতি দিয়ে পিয়নকে ডেকে সকলের জন্য চা নাস্তা আনতে পাঠান। উনার কাছে আসলেই এমন সমাদর পাওয়া যায়, এ কথা যেন সবার জানা। কলমটা টেবিলে রেখে উৎসুক দৃষ্টিতে শুধায়, কি কারণে আসা এই সামান্য বান্দার নিকট? মৃদু মৃদু হাসছে ছেলেমেয়েগুলা। সকলে স্যারের বেশ পছন্দের। কথাটা রোশনি শুরু করল। স্যারের দিকে তাকিয়ে আবদারের ভঙ্গিতে বলল, স্যার আমাদের তো শেষ বর্ষ চলছে, প্রজেক্ট শেষ। একটা থিসিস করতে চাচ্ছি, বিষয়বস্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না। আপনার সাহায্য কাম্য। অতি মনোযোগের সহিত মাথা নেড়ে স্যার উঠে দাঁড়ালেন। ভাবুক ভঙ্গিতে বললেন, ফিলোসফির দিকে যাবে নাকি সাইকোলজি?
তানিশা বলে উঠল, স্যার যদি মার্কসিজম নিই, খুবই ভালো। মজিদ মলিন বদনে বলল, আমার অনীহা মার্কসিজমে অনেক সময় লাগবে। স্যার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলল, অপেক্ষা করো, কিছু পূর্ব সংগৃহীত পেপার আছে আমার বেস্ট ফেয়ার স্টুডেন্টদের, সেগুলো নিলে কিছু ধারণা পেতে পারো। তোমাদের কথা শুনে আন্দাজ করছি তোমরা একমতে আসতে পারছ না। স্যার পুরনো কাঠের আলমারির দরজাটা একটানে খুলল। ক্যাত করে আওয়াজ দিল। নরবরে হয়েছে নাটবল্টুগুলো। হয়তো যুগের পর যুগ ব্যবহার হয়েছে এই আলমারি। কয়েকটা ফাইল বের করে নিল। ধুলোতে ছড়াছড়ি। টেবিলের উপর রেখে আরও কয়েকটি ফাইল বের করতেই আচানক অন্য একটি ফাইল নিচে পড়ল। হাতের ফাইল দুটো রেখে নিচের ফাইলটি কুড়িয়ে নিয়ে বসল। প্রথম দিকের বের করা ফাইলগুলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এগিয়ে দিয়ে বলল, এখানে বেশ কিছু আইডিয়া পেতে পারো। তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের কাজ এগুলো। মজিদ, তানিশা খুঁটিয়ে দেখতে ব্যস্ত। এদিকে রোশনির চোখ স্যারের হাতের ফাইলে। এতটা মনোযোগী হয়ে কি দেখছে স্যার? কি আছে এতে? উত্তেজনা দমিয়ে রাখা মুশকিল হল। অবশেষে প্রশ্নটা রোশনি করেই বসল, স্যার আপনার হাতে ওটা কি? স্যার মুখ তুলে মুচকি হাসলেন। সযতনে হাত বুলিয়ে ফাইলের প্রতিটি পাতা উল্টাচ্ছেন। স্মৃতি বিজড়িত কণ্ঠে বললেন, আমার জীবনের সেরা ছাত্রদের অসমাপ্ত থিসিস ফাইল। ওরা যা করেছিল, এখনকার শিক্ষার্থীরা তার শিকি ভাগ করলে থিসিস লেখার মান অনেকটা এগিয়ে যেত। সকলের মনোযোগ স্যারের দিকে। ওয়াসি প্রশ্ন করল, স্যার অসমাপ্ত কেন? পাবলিশ করতে পারেনি। এটা ওদের এক্সট্রা একটা কাজ ছিল। আমি হলফ করে বলতে পারি এই বিশ্ববিদ্যালয়ে যদি 10টা ভালো থিসিস হয়ে থাকে আজ অবধি, তবে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেপার হিসেবে স্বীকৃত হবে। আমার কাছে সাবমিট করে হারিয়ে যায় ওরা। আমিও যত্নে আগলে রাখি। রোশনি হাত বাড়িয়ে চাইল, স্যার দেখতে পারি? দেখতে পারো, তবে নিতে নয়। ফাইল পেয়েই টাইটেল পড়ল। বন্ধুরা একে অন্যের দিকে চেয়ে আছে। বেশ চমৎকার শিরোনাম। তানিশা জোরেই পড়ল, দ্য লাইফ অফ এ কমন ম্যান। রোশনি উত্তেজিত স্বরে বলল, স্যার আমরা যদি এই বিষয়ে কাজ করি আপনি কি রাগ করবেন? বিস্মিত হল স্যার। আগ্রহ নিয়ে বলল, বোরিং কিন্তু। অনেক ইনফরমেশন কালেক্ট করতে হবে। এটা জীবন্ত থিসিস, হেলাফেলা নয়। তোমরা কি চাও কাজ করতে? স্যারের কিছুটা মতো দেখে রোশনি বলে উঠল, অবশ্যই স্যার। বোরিং আমার লাগেনি। তোদের কি লেগেছে? বাকিরা মাথা ঝাঁকালো, তাদেরও লাগেনি। নতুন করে মানুষ চিনবে। স্যার অনুমতি দিয়ে বললেন, তবে কপি করে আমাকে মেইন কপি দিয়ে যাও। কিছু তথ্যের ব্যাপারে আগাম জেনে নেওয়া ভালো। তোমরা কিন্তু চাইলেই যারা থিসিস করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে না। এই একটা কারণে অনেকেই এই পেপার নিয়ে কাজ করতে চায়নি বিগত 11 বছর। ওয়াসি বিস্ময় উচ্চারণ করল, 11 বছর? স্যার উপর নিচ মাথা নেড়ে জানাল, 11 বছর। যারা এই পেপার রেডি করেছিল তারা এখন কোথায় আমি জানি না। সম্ভবত দেশের বাইরে বা দেশে থাকলেও অবস্থান ভিন্ন। খুব ভালো হতো যদি ওদের সাহায্য পেতে, কিন্তু তা আপাতত অসম্ভব। তবুও বলছি বাসায় গিয়ে পড়াশোনা করো। এই বিষয়ে যদি আগ্রহ উচ্চ শিখরে থাকে তবে বলবো এগোতে পারো। আমি আছি পাশে। জি স্যার। সবাই হালকা নাস্তা নিয়ে বেরিয়ে গেল স্যারের অফিস থেকে। এই পেপার হাতে নিয়ে মজিদ অতি যত্না দেখছে। কিছুটা পুরনো হয়েছে বটে। কপি করা শেষে প্রত্যেকে এক কপি নিজেদের কাছে রেখে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিল। _____। সময় পেরিয়ে আজ বুধবার। প্রাতঃপ্রার্থনা সেরে কিছুটা সময় শুয়েছিল। অফিসের প্রবল চাপে বেশ কিছু দিন ভালো ঘুম হয়নি। ম্যানেজারের পোস্টটি আঁকড়ে গত 3 বছর বসে আছে। এতদিনে ঠিকঠাক প্রমোশন হলে ম্যানেজার থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার জাবির আশরাফ হয়ে যেত। অথচ তার আন্ডারে থাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অন্য ডিপার্টমেন্টের ম্যানেজার পদবি গ্রহণ করেছে 2 দিন আগে। কাউকে তেল দিয়ে চলতে পারার গুণটা আজও আয়ত্ত করতে পারল না। হয়তো এই একটা কারণেই তার পদবির পরিবর্তন ঘটেনি। প্রতিবাদ স্বরূপ কোনো শব্দ আজ অবধি মুখ থেকে বের হয়নি। নিরলস পরিশ্রম করেই চলেছে, যার প্রতিদানে বছর বছর কিছুটা ইনক্রিমেন্ট হয়। শরীরের অবস্থা আজ ভালো খাচ্ছে না। বুকের বা পাশটা ব্যথা করছে। বালিশের পাশটাতে হাতড়ে ফোন খোঁজার চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ কল সেরে ফ্রেশ হতে চলে গেল। অফিসে জানিয়ে দিল আজ যাবে না। নাস্তার টেবিলে মা, বাবার শরীরের অবস্থা জানাচ্ছে। কাল ডায়ালাইসিসের ডেট। মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের সাথে অনেক দিন একসাথে নাস্তা হয় না। ছোট ভাই জিহাদ ও আজ উপস্থিত। মাকে ইশারা দিয়ে কি যেন বুঝাচ্ছে। জাবির লক্ষ্য করলেও এড়িয়ে গেল।
হয়তো ব্যক্তিগত কিছু। সহসা মা বললেন, আশরাফ, বাবা একটা কথা ছিল। চায়ের কাপে চুমুক দিয়ে সম্মতি সমেত জানাল। বলো আম্মা। জিহাদের কিছু টাকা লাগত। জাবির ভ্রু কুঁচকে তাকাল। ভালো ঠেকছে না টাকা চাওয়ার ব্যাপারটি। মাসের শুরুতেই সেমিস্টার ও হাত খরচের টাকা দিয়েছে, তবে পুনরায় কেন? জাবির সরাসরি প্রশ্ন করল। কিসের টাকা? দিয়েছি না মাসের প্রথমে। জিহাদ হাত কচলে বলে, ভাইজান একটু লাগবে, ঘুরতে যাব। ভাইয়ের দিকে তাকিয়ে কি বলবে ভাবছে। বারণ করাটাও খারাপ দেখায়। এই বয়সটাই তো ঘুরার। প্রশ্ন করল, কত? 30,000। জাবিরের চক্ষু ছানা বড়া। এত টাকা? রাগত স্বরে বলল, হানিমুন ট্রিপে যাচ্ছ নাকি বউ নিয়ে? এত টাকা কেন লাগবে? নেই আমার কাছে। তোমার সম্পর্কে বাইরে বেশ চর্চা হচ্ছে। বুঝতে হবে আমরা মধ্যবিত্ত। এভাবে পোষ চলাফেরা বন্ধ করা উচিত। জাবির চাটুকু শেষ করে নিজের কামরায় চলে গেল। পেছনে ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনছে মায়ের সাথে। চেঁচিয়ে বলছে, বাপ অকেজ হলে বড় ভাইগুলা মাতব্বরি করে। এজন্যই ভাল্লাগে না বাড়িতে আসতে। সামান্য কটা টাকা চেয়েছি তার জন্য ও কথা শুনতে হয়। এমন আরও অনেক কটু কথা। জাবির কিঞ্চিত হেসে দরজা লাগিয়ে খাটে শরীর এলিয়ে দিল। ছোট ভাইটা বেশ বড় হয়েছে। বাস্তবতা এখনও শেখা হয়নি তার। ভাইয়ের টাকায় আয়েশ করার মজা এতটাই মনে গেঁথে গিয়েছে এখন চাইলেও নিজেকে সরিয়ে আনতে পারছে না। পাড়ার টং দোকানদারও সেদিন বলল, প্রায় রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানে। নিজের কথা মনে পড়ে গেল। শেষ সিগারেটে টান দিয়েছিল 9 বছর আগে, যেদিন রঞ্জনা ছেড়ে চলে গিয়েছে। রঞ্জনার কথা মনে পড়তেই ভাবনা এলো আজ রিইউনিয়ন। সব বন্ধুরা আসবে, অফিস থেকেও ছুটি, যাওয়া উচিত। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া অত্যন্ত আবশ্যক। আজানের শব্দ কানে আসার পর মনে হলো দুপুর হয়ে এসেছে। উঠে ফ্রেশ হয়ে বাড়িতে সালাত আদায় করে তৈরি হয়ে নিল রিসোর্টের জন্য। যদিও সবাই সকালে চলে গিয়েছে। এর মাঝে তাইফের মিশর কল দেখা যাচ্ছে। আলমারির হ্যাঙ্গার থেকে রাজকীয় নীল রঙা টি শার্ট বের করল, কালচে নীল টি শার্টের সাথে সাদা ডেনিম প্যান্ট। হাতে লেদারের ওয়াচ। অনেক বছর পর নিজেকে সাজালো মন মতো। শরীরে সুগন্ধি লাগিয়ে, চোখে চশমা লাগিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। ডাইনিংয়ে খাবারের পসরা দেখে সেদিকে তাকাতে ইচ্ছে করল না। একবার কেউ ডাকার প্রয়োজন মনে করল না। তবে এত খাবার কার জন্য? তখনই সামনে আসে সাবরিনার স্বামী অপু। সালাম দিয়ে একপাশে স্ত্রীকে ঘেঁষে দাঁড়ায়। তবে এত আয়োজন মেয়ের জামাই জন্য? মাকে যাওয়ার সময় বলল, আম্মা আমি একটু বাইরে যাচ্ছি, আজ রাতে ফিরব না, অপেক্ষা করো না। এতটুকু বলেই বের হয়েছে। পেছনের কাহিনী জানতে চাওয়ার আগ্রহটুকু হয়নি। দরজা দিয়ে বের হতেই অফিসের ফোন। প্রয়োজনীয় কথা সেরে একটা সিএনজিতে চেপে বসল। মনে পড়ল 14 বছর আগের প্রতিটি মুহূর্ত। ব্যাচের সবচেয়ে সুন্দরী নারী রঞ্জনা গোমজ। চিকন চেরা চেহারা, সোনালি চুল, টানা টানা চোখ, শিল্পীর তুলিতে আঁকা ঠোঁট। যার আশেপাশে থাকাটাই ছিল আনন্দের, গর্বের। বন্ধুমহলের প্রতিটি সদস্য ছিল আলোচিত। রঞ্জনার পছন্দ ছিল দুরন্ত, ছটফটে, সুদর্শন পুরুষ। ক্যাম্পাস দাপিয়ে বেড়ানো জয়ন্ত ছিল প্রিয় বন্ধু। বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ব্যাচেই কিছু গ্রুপ থাকে। রঞ্জনার গ্রুপে ছিল সে সহ 2 জন বান্ধবী ও 2 জন বন্ধু। প্রত্যেকে ছিল প্রতিপত্তি সম্পন্ন ঘরানার সন্তান। এই যেমন জয়ন্তের বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ফরিদার মামা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ললিতার চাচা ডাক্তার, সাইফুলের বাবা রেলওয়ে কর্মকর্তা। রঞ্জনার বাবা তৎকালীন সময়ের ধনাঢ্য ব্যক্তিত্ব। পক্ষান্তরে ব্যাচের বাকিরা ছিল মধ্যবিত্ত পরিবারের অন্ধের যষ্টি। এই ভয়াবহ বন্ধু দলের কাছাকাছি কেউই সহজে ভিড়তে পছন্দ করত না। ললিতা এবং সাইফুলের অপমান ও খোঁচাখুচির তোপে পড়তে হয়েছে অনেক শিক্ষার্থীকে। সিএনজি এসে থামল রিসোর্টের গেইটে। ভাবনার বিচ্ছেদ হল। সিএনজি থেকে বের হতেই এগিয়ে এলো তাইফ। মুখটা হুতুম পেঁচার মতো করে বলল, স্বাগতম মহারাজ, আপনার আগমনে আমরা বন্ধু সমাজ বড়ই আনন্দিত। জাবির কিঞ্চিত হেসে বলল, মজা নিস না ব্যাটা, তোদের জন্য অফিস কামাই দিলাম। কয়টা বাজে? সকালে শরীরটা বড্ড খারাপ ছিল, তাই ধীরে সুস্থে এলাম। মেহেদি এবং শাকিল এগিয়ে এসে পিঠে চাপড় দিয়ে বলল, 4টা না বাজতে বলবি বাসায় যাই, মা বোন একা। অধরে হাসি রেখে মাথা নেড়ে বলে, বলবো না আজ, থাকবো তোদের সাথে। তোরাক করে উঠল 3 বন্ধুর চোখ। এ যেন আকাশের চাঁদটা হাতে পাওয়া।
একই শুনল, জাবির আজ রিসোর্টে থাকবে। যে মানুষটাকে এত বছরে বাসার বাইরে কোনো ট্যুরে আনতে পারেনি, কোনো ফ্রেন্ডস গ্যাদারিং এ আসেনি, সে আজ থাকবে রাতে। তাইফ শাকিলকে বলল, ভাই জোরে একটা চিমটি কাট, এমনভাবে কাটবি যেন মনে হয় যে এটা সত্য। শাকিলের পূর্বে মেহেদি চিমটি কাতারা চিহ্ন টল। ব্যথায় গঙ্গিয়ে উঠল তাইফ, মুখ দিয়ে একটা বাংলা গালি ছুটল। সাতারা চিহ্ন লা হাতারা চিহ্ন রামি আসতে দিতে পারোস না। এত জোরে মানুষ কি মানুষরে দেয়? মেহেদি পিঠে আরও দুটো কিল দিয়ে বলল, বদ তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন, সতুই তো বললি জোরে দিতে। তোরা কি থামবি নাকি চলে যাব? জাবির বিরক্তি নিয়ে বলল, আগের জায়গায় দাঁড় করিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করছে, তাও আবার বিষয় হলো খামছি। এরা আর শোধরাবার নয়। দু হাত দিয়ে দুজনকে সরিয়ে বলল, সর, জায়গা দেয়, লাঞ্চ করব। পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে। শাকিল হতবাক হয়ে বলল, ঘড়িতে 4টা, বাসা থেকে লাঞ্চ করিসনি? না। তাইফ চোখের ইশারায় বারণ করতেই শাকিল চুপ হয়ে গেল। হয়তো বন্ধুরা যা বুঝার বুঝে নিল। সাধারণত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ওই বাসায় বেশিক্ষণ থাকতে পারবে না, অথচ রক্তের টান বলে দিব্যি আরামে জাবির বছরের পর বছর কাতারা চিহ্ন টিয়ে দিচ্ছে। রিসোর্টের ডাইনিং এরিয়া যাচ্ছে 4 বন্ধু। যেতে যেতে অনেক পুরনো বন্ধুর সাথে দেখা। সকলে খুশি মনে জাবিরকে স্বাগতম জানাচ্ছে। এক একজনের সাথে প্রায় 7-8 বছর, আবার অনেকের সাথে প্রকৃতপক্ষে 10-11 বছর পর দেখা। ক্যাম্পাসের পর আর দেখা হয়নি। পুনর্মিলন ঘটছে সকলের। এ যেন ঈদের আনন্দ। আজ না আসলে অনেক বড় আনন্দ মিস করে যেত।